পরবর্তী বক্তাকে ডাকবো অরিন্দম বিশ্বাস, ডক্টর অরিন্দম বিশ্বাস। ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করা বা একটা বিতর্ক আয়োজন করা, যেটা নিয়ে সত্যি আলোচনার প্রয়োজন আছে। আমরা ৭৫ বছর পেরিয়ে গেলাম বাংলায়। জাতীয় মানে রাজ্য সঙ্গীত বলে কিছু ছিল না। জাতীয় সঙ্গীত আছে, নিশ্চয়ই আছে, কিন্তু একটা কথা, এত আলোচনার তো কোনো প্রশ্নই আসে না যেখানে ১৩টা রাজ্য নিজের সঙ্গীত তৈরি করেছে। আজকে কর্ণাটকা দুবার করেছে। প্রথম যখন কর্ণাটকা তৈরি হয়, পরে কর্ণাটক যখন আবার দ্বিতীয়বার করে একটা তাদের নিজের রাজ্য সঙ্গীত করেছে। বিভিন্ন রাজ্যে আছে, বিভিন্ন রাজ্যের অস্মিতা একটা, সংস্কৃতি একটা, ভাবাবেগ একটা, সব জায়গায় নিজের জাতির সেই অধিকারটুকু আছে ভারতবর্ষে। কারণ ভারতবর্ষ তৈরি হয়েছে রাজ্য দিয়ে, ইউনিয়ন অফ স্টেটস, দ্যাট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তো এই জায়গায় এত বিতর্কের প্রশ্ন আসতে পারে না। ভুল মানে শব্দ পরিবর্তন করা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিশ্চয়ই ভুল। হ্যাঁ, একটা রাজ্যে যেখানে ৮৬% বাঙালি, তাদের নিজের ভাবাবেগ থাকতে পারে। হিন্দি সাম্রাজ্যবাদ, উর্দু সাম্রাজ্যবাদ যাতে কোনোভাবে গ্রাস না করতে পারে, সেই জায়গাটা স্পষ্ট করা। আমাদের বাঙালির বাংলার নিজস্ব সঙ্গীত থাকলে সেটা আমাদের গর্বের বিষয়। আমরা সেটাকে আরও মেলে ধরতে পারি, প্রত্যেকটা বাঙালির সেই ভাবাবেগে যেন আঘাত না করে। বিচ্ছিন্নবাদ একটা গান নিয়ে কি করে আমরা আলাদা হব? আমরা কি বাংলাদেশের সাথে চলে গেলাম? না আমরা বাংলাদেশের কথা মানছি, না বাংলাদেশের স্লোগান তুলছি। এটা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জিনিসটা ১৯০৫-এ লেখা, বঙ্গভঙ্গের সময়। এতদিন পেরিয়ে গেছে, আমরা কি নিজেদের কথা ভাবতে পারবো না বা বলতে পারবো না? না, সেটা কি অন্যায়? এইখানে যখনই কবিতাটা আসছে তার মধ্যে রাজনীতি চলে আসছে। রাজনীতি যদি একটার পর একটা কথা বলতে হয়, যারা বলছেন মানে সেই রাজ্যগুলো কি অবস্থা, সেখানে গান গাইলে শুধু হবে না, গানের কথা বললে হবে না, নিজের অবস্থানগুলো পরিষ্কার করতে হবে। রাজনীতি থাকবে রাজনীতিতে, আমাদের সংস্কৃতি থাকবে সংস্কৃতিতে। সেইটার জন্য আমরা বাংলার মানুষ গর্বিত। আমরা নতুন একটা, নতুন বলবো না, নতুনভাবে আমরা একটা সঙ্গীত পেয়েছি। সেইটার জন্য আমরা নিশ্চয়ই বাঙালি হিসেবে আমরা গর্বিত হওয়া উচিত। এখানে কোনো সমালোচনা, এখানে রাজনীতি, এখানে বিতর্ক আসারই কথা না। ভারতবর্ষের সংস্কৃতিকে, সব রাজ্যের নিজের সংস্কৃতিকে সম্মান দেওয়া উচিত। বিচ্ছিন্নতাবাদের কোনো প্রশ্নই আসে না। এটা বাংলার সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আরেকটা পদক্ষেপ। শাসক দলেরই আরও একটা অংশ যারা বাংলা পক্ষকে সমর্থন করছেন, তারা বলছেন যে এই বাংলা বাঙালির বাংলা, সমস্ত অবাঙালি হচ্ছে বহিরাগত এবং গুটকাখোর। আপনি বলছেন যে বাঙালি শব্দটা পরিবর্তন করার জন্য রয়েছে অবাঙালিদেরও কাছে টেনে নেওয়া, এটা দ্বিচারিতা নয়? একটা কথা, গুটকাখোর শব্দটা অত্যন্ত খারাপ। সেই শব্দ এটা বলা হয়েছে কোনো একটা সময়, কিন্তু এই রাজনীতি আমি করিনি। কিন্তু এই রাজনীতি আমি নিশ্চয়ই বিশ্বাস করব যে রাজনীতি বাংলার রাজনীতি, এবং বাইরে থেকে এসে বাঙালিকে কাঙালি বলা, বাঙালিকে ছারপোকা বলা, সে বাঙালি চিড়ে খাচ্ছে, এইগুলো। আর পরেশ রাওয়াল নামক এক অভিনেতা বাঙালি মাছ খায় বলে গুজরাটটা নষ্ট হচ্ছে, এইগুলো যদি স্পর্ধা রাখে, আমাদেরও সেই সাহস, সেই স্পর্ধা রাখা উচিত, এদেরকে বর্জন করা। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাঙালিরা অনেক বেশি সহনশীল। এনিওয়ে, আমি এদিক থেকে চলে আসবো। মেজর ঋত্বিক পাল, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। জয় ভারত, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। রাজ্য সঙ্গীত, এই শব্দগুলি আজকের মঞ্চে শুনে খুব স্বস্তি বোধ করছি। কারণ বিগত ১ মাস ধরে খোদ মুখ্যমন্ত্রীর কণ্ঠে রাজ্যের জাতীয় সঙ্গীত, এই শব্দগুলি শুনে খুব অস্বস্তিতে ছিলাম। মনে হচ্ছিল কন মানেগা করোড়পতি বা দাদাগিরির মতো কুইজ কন্টেস্টে এবার হয়তো প্রশ্ন করা হবে যে বলুন তো দেখি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীকে। না, এতে অবাক হবার কিছু নেই। যদি পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত হতে পারে, তাহলে তো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীও হতে পারে। তো এই প্রশ্নটা যদি ওঠে, তাহলে হয়তো এর উত্তর হবে যে কি আর বলবো দুঃখের কথা, লজ্জার নেই শেষ, দেশের ভেতর হতে চলেছে আরেকটা ছোট দেশ। তো অনেকেই বলবেন যে দেশের ভেতরে দেশ, এটা আবার কীরকম ব্যাপার? তো তাদের বোঝাবার জন্য বলি যে কেবল রাজ্য সঙ্গীত নয়,
অনেক রকম কার্যকলাপই এখানে চলছে, যা পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাজ্য, ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন স্টেট দেখাবার একটা গভীর ষড়যন্ত্র চলছে। কেন এই কথা বলছি? কারণ যখন শুনি যে রাজ্যেরই কোনো এক মন্ত্রী বলে যে এটা নাকি মিনি পাকিস্তান হয়ে গেছে, বা আগামী 2-3 বছরে বাঙালিরা এখানে উর্দু ভাষায় কথা বলবে, তখন বাংলার মধ্যে এক ফালি পাকিস্তানকে দেখতে পাচ্ছি। যখন প্রশিক্ষিত রোহিঙ্গারা এসে গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখাচ্ছে আর ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দিচ্ছে, তখন বাংলার মধ্যে এক ফালি কাশ্মীরকে দেখতে পাচ্ছি। যখন অবৈধ বাংলাদেশিদের দায়িত্ব নিয়ে আধার কার্ড করে দেওয়া হচ্ছে, যখন বাংলাদেশের জামাত জঙ্গিদের এখানে খুঁজে পাওয়া যাচ্ছে, আর খেলা হবে এবং জয় বাংলার মতো বাংলাদেশি স্লোগানকে ইম্পোর্ট করে নেওয়া হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের মধ্যে এক ফালি বাংলাদেশকে দেখতে পাচ্ছি। যখন পদ্মশ্রী মাসুম আক্তারের মতো শিক্ষকেরা জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে রক্তাক্ত হচ্ছেন, তখন পশ্চিমবঙ্গে এক ফালি তুগলকি রাজ্যকে দেখতে পাচ্ছি। যখন কলকাতার কোয়েস্ট মলে মুভি থিয়েটারে জাতীয় সঙ্গীত বেজে উঠলে কিছু লোক দাঁড়াতে অস্বীকার করছে এবং তার প্রতিবাদ করতে যাওয়া দর্শকদের মার খেতে হচ্ছে, তখন এ রাজ্যে এক ফালি তালিবানি রাজ্যকে দেখতে পাচ্ছি। আর যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, বিএসএফকে রেপিস্ট বলা হচ্ছে, ইডির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, সিবিআই এর এগেনস্টে রেজলিউশন নিয়ে আসা হচ্ছে, প্রধানমন্ত্রীকে কিম্বুত কিমাকার বলা হচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে এক ফালি পশ্চিমবঙ্গকেই দেখতে পাচ্ছি। কারণ এ রাজ্যের আজ এরকমই করুণ অবস্থা। তো যাই হোক, যখন বাংলার সঙ্গীত সিলেক্ট করা হলো, তখন এই সঙ্গীতকেই কেন সিলেক্ট করা হলো? বাংলার মাটি বাংলার জল যে সঙ্গীতের সঙ্গে বাংলার বেদনাদায়ক বঙ্গভঙ্গের ইতিহাস জড়িত আছে, তখন হয়তো কোথাও মনে হয়েছিল যে জোড়া লাগানো নয়, কেবল ভাগ করাতেই উৎসাহিত শাসক দল, তাই খুব দুঃখ লেগেছিল। কিন্তু ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষের সবথেকে বড় সম্পদ হচ্ছে ভারতবর্ষের মানুষের ঐক্য, এবং এই ঐক্য যখন কোনো রাজনৈতিক ফায়দা তুলে দেয় না, তখন হয়তো এই ঐক্যকে ভাঙবার প্রয়োজন হয়। কিন্তু আবার সবাইকে মনে করিয়ে দিই যে প্রিভেনশন অফ ন্যাশনাল অ্যান্থেম অ্যাক্ট রয়েছে, যেখানে জাতীয় সঙ্গীতকে অবমাননা বা জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য 3 বছর জেল এবং ফাইনও হতে পারে। এবং কোথাও যদি প্রয়াস করা হয় যে ন্যাশনাল অ্যান্থেমকে সাবস্টিটিউট করে দেওয়ার চেষ্টা একটা করা হবে, তাহলে কিন্তু আমার মনে হয় যে সেটা অপরাধ। কবিগুরু যদি আজকে বেঁচে থাকতেন, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে হয়তো বলতেন যে বাংলার মাটি বাংলার জল, বাংলা আজকে গেছে রসাতল। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় ভারত। রোহিঙ্গাদের প্রতি কাদের ভালোবাসাটা 2017 হিন্দু 4 সেপ্টেম্বর একটু পরে দেখবেন, 73 টন গেছে বাংলাদেশে। হর্ষবর্ধন শ্রিংলা তিনি প্রচুর পরিমাণে টন, মানে প্রচুর টন ভারতবর্ষ থেকে যাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের পুষতে। আর আমি আরেকটা কথা, এই জায়গাটায় রোহিঙ্গা রোহিঙ্গা মাঝে মাঝে আসছে কেন? আমি তো বলছি রোহিঙ্গাদের কালকে তাড়িয়ে বার করুন, এখান থেকে তাড়িয়ে দিন। সেই জায়গাতে সাহসটা কোথায়? মাঝে মাঝে রোহিঙ্গা রোহিঙ্গা তুলছেন। আমি ওনাকে প্রশ্ন করব যে রোহিঙ্গারা কোথা দিয়ে ঢোকে, প্রথম কথা তো সেই জায়গাগুলো, সেই যে পোরাস বর্ডার আছে সেটা সিল করার জন্য কেন্দ্রীয় সরকার বিগত 1 বছর ধরে 7-7টি চেকপোস্ট করার জন্য রাজ্যের কাছে জমি চাইছে, সেই জমি চেয়েও পাচ্ছে না। কূটনীতির প্রাথমিক পাঠটুকু আপনার আছে। টেকনাফে রোহিঙ্গাদের আটকে রাখার জন্য ভারত সবচেয়ে বেশি হচ্ছে ত্রাণ পাঠিয়েছিল। ভারত অতীতে পাঠিয়েছে, ভবিষ্যতেও পাঠাবে, এবং পাঠানো হয়েছিল এই কারণেই যাতে টেকনাফ থেকে আরও নিচে না চলে এসে ভারতবর্ষে না ঢুকে পড়ে।